পুতুল ডায়েরি, ভালোবাসার কুড়ে ঘর, তোমার আমার কল্পনার রাজ্য। এসব আজেইরা চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে ফেল, পড়তে হবে তোকে। আবার অনেক স্বপ্ন তোকে নিয়ে, বুঝলি? তন্মধ্যে তবজি গুনতে গুনতে কাজল রেখা এসে হাজির হলেন। চেয়ারে বসতে বসতেই শুধালেন, তোরে কোন বেড়ায় নিব তারে আগে খুঁজে আন। বর্তমানে মাইয়াগর দেখছস কেমন পরিপাটি হইয়া চলে, সেখানে তুই কি করস? ভিজা চুলগুলারে মুড়াইয়া মুড়াইয়া খপা করে মুরব্বীদের মতো রাস্তাঘাটে ঘুরে বেড়াস। সপ্তাহে একবার গালে সাবান লাগাস না? শুনো, গালে লাগাতে দেখি না। নতুন কাপড় সব ট্রাঙ্গে ভরে রেখে পুরান তেনা তেনা কাপড় কই আছে তা খুঁজা খুঁজা পরস। মাসে একবার কাজল লাগাইতে দেখি না চোখে। এমন মাইয়া বেডারা নিব কি করতে? হ্যাঁ গো, ঠেকা পড়ছে না মাইয়ার অভাব পড়ছে কোনটা? পাখির বড্ড মনে ক্ষুণ্ণ হলো। একেবারে বিড়ালের মতন চুপ করেই রইল। কথাগুলির যুক্তি আছে, এইসব মিথ্যে নয়, সবই সত্যি। তবে অতিরিক্ত একটা বলে ফেলেছে। সে প্রতিদিনই সাবান দেয়, এটা হয়তো তার আম্মা জানে না। পাখি ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো, এত সাজাসাজির কি দরকার আম্মা? বেশি সাজলে তোমার বাড়ির সামনে ছেলেদের লম্বা লাইন পড়ে যাইবে, তখন তো লোকে তোমাকেই মন্দ কইব। তোমার মাইয়ারা ভালো না। নির্লজ্জ, বড়দের সঙ্গে সঙ্গে মুখে মুখে আবার তর্ক করস। কতদিন নিষেধ করছি, বড়রা কথা বললে চুপচাপ মাথা নত করে শুনবি। মানুষই না আমার কথা। কাম কাজ তো কিছুই পারস না। মুক্তির থেকে শিখবি কিছু, তাও শিখোস না। পরের বাড়ি গেলে তোমারে রাজরানী কইরা খাওয়াইব না। ইচ্ছের থেকে কিছু শেখ। ওর পা ধোয়া পানি খাস। ওর বড় বোন বাড়িতে নাই, মা বাপও নাই। ঘর দেখছিস কেমন চক চক ঝকঝক করছে? সেই মুহূর্তে নিখিল আসলো, খুব করে কেসে ঘরের ভেতরে প্রবেশ করলো। পাখির ভীষণ লজ্জা লাগলো, নওয়াব ভাই আবার ভেতরে ঢুকে নিয়ে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপছে। কত কাজ কর্ম আছে তার। নিখিল ভাই যখন লোভ দেখালো সে মৃধা বাড়ি যাচ্ছে, ও যাবে কিনা তখন যেচে গিয়ে না করতে পারেনি। অজানা শক্তি আটকে দিল। মন বলল এই সুযোগ প্রিয়াসীকে এক পলক দেখার। উঠানে বসে পাখির মায়ের মুখ্য বাক্য শুনে সে ভেতরে ঢুকলো না। পাখি লজ্জা পাবে ভেবে নিখিল চেয়ার টেনে বিজ্ঞ লোকের মতন বসলো। মুক্তির কাছ থেকে পেঁয়াজ নিয়ে নিজেই কাটতে বসে গেল। মুক্তি বাধা প্রাপ্ত করলো। আরে করছেন কি? চোখ জ্বলবে তো। তোর চোখ জ্বলছে না? খাবো আমরা সকালে, তুই একা কষ্ট করবি কেন? কাজল রেখা চোখ ফাঁকি দিয়ে কানের কাছে ফিসফিস করে ফের বলল, চানাচুর আমি আনি নাই, কিন্তু তোর ছোট বোন জামাই আনছে, সঙ্গে চিপস চাটনিও আছে দেখিস। সে কি, উনি আনলো আর আপনি নিয়ে এলেন? বাধা দিবেন না, বিষয়টা কেমন দেখায়? নিষেধ করছি শুনে নাই। বড্ড ঘাড়তেরা, এর সঙ্গে পাখি কেমনে সংসার করবো আল্লাহ জানে। উনি এখন কোথায়? বাইরে দাঁড়াইয়া মোবাইল টিপতেছে। আসবে আনে, চিন্তা করিস না। দেখ খালা, তুমি মেজাজ আকাশচুম্বী উঠাইলা কেন? মেজাজ খারাপের কাম করলে মেজাজ তো খারাপ হইবই। ছোট মাইয়াডা হাতে পায়ে বড় হইলেও মাথাটা গোবরে ভরা। ওর পেছনে যে টাকা খরচ করছি তা দিয়া কয়টা কলা গাছ লাগাইলেও বছর বছর অন্তর কয়ে খালি কলা দিত। বয়স তো হইছে, একটু ভারভাত্তিক হবি না তা না, কোনো কথা কানে নেয় না। আমাগো ইচ্ছের দিয়া দেখ কত সুন্দর পরিপাটি হইয়া চলে। আর ওর দিকে তাকিয়ে দেখ বাপ, মনে হয় মা নেই বাবা নেই, এতিম সেইরা মেয়ে। গায়ে দেখ উল্টা একটা জামা পরে টই টই করে ঘুরে বেড়াচ্ছে। মাথায়ও তেল দিবে না। রোজ জোর করে মাথায় তেল দিয়া আশ্রে দিতে হবে কেন? ও বড় হয়নি? ওর নিজের কাজ নিজে করতে পারে না? ওর চেয়ে ছোট বাচ্চাগুলো ভালো বুদ্ধি আছে। আর কতগুলি পুরান কাপড়গুলি পরে চোখের সামনে ঘুরঘুর করবে। প্রতি মাসেই 3 পিস বানিয়ে দেই, সেসব আমানত রাখে, সব শ্বশুর বাড়ি নিয়ে যাইব। এই স্বাধীন আয় তো, পুনার যত কাপড় আছে সব বস্তায় ভর।
পেছনের ডোবায় নিয়ে ফেলে আসবি। স্বাধীন লাফিয়ে উঠে আসলো। এমনিতেই পাখির সঙ্গে ওর সাপে নেওয়ালে সম্পর্ক, তার আম্মার উপদেশ পেতেই কাজে লেগে গেল। সামনে যা পেয়েছে সব বস্তায় ঠেলে ঠুলে ভরে নর্দমায় ফেলেই এলো। মুখের কোনো বিশ্ববিজয় হাসি ফুটে উঠল। আম্মা, তোমার ছেলে সাকসেস। যা পড়তে বস। আর খালা পাখিরে কিছু বইল না, বিয়ার পর দেখবা সব ঠিক হইয়া যাইব। ওর যা স্বভাব চরিত্র, ওরে নিবে কেডা? পাখির মনটা অনায়াসে খারাপ হয়ে এলো। নজর ঘুরিয়ে উঠানে চাইলো, তার আব্বা এখনো আসেনি। আসলে তার পক্ষে 2-4টা কড়া কথাই শুনিয়ে দিত। তার চোখ দুটি টলমল, গভীর অশ্রুর ভিড়। উঠানে লম্বা আকৃতির প্রতিচ্ছবি অনেক আগ থেকে লক্ষ্য করেছে। এবার লোকটা সরাসরি ঘরে প্রবেশ করলো। পাখি দ্রুত চোখের জল আড়াল করে হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে বড় ঘরে ঢুকে গেল। পেছনের দরজা খুলে সোজা পুকুর পাড়ে গিয়ে অন্ধকারে মন খারাপ করে বসে রইল। নওয়াব পুরোটা সময় নীরব রইল। কাজল রেখার মুখোমুখি বিজ্ঞ লোকের মতন বসলো। সালাম দিয়ে শীতল গলায় বললেন, কাকি কাকা কই? বাজারে এখনো আসে নাই। কোনো জরুরি প্রয়োজন ছিল কি বাপ? না, আপনার সকল কথা আমি উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি কাকি। অযৌক্তিক কিছু আপনি বলেননি। তবে আপনার লক্ষ্য করা উচিত, সবার মেধা শক্তি বিকাশ এক নয়। সকলে যে একই বয়সে ম্যাচিউর হবে এমনটাও নয়। পাখির বয়স হিসেবেও ঠিক আছে, যতটুকু ম্যাচিউর হওয়ার কথা তাও ঠিকঠাক। কিন্তু এই বয়সে আপনি যদি ওকে সব বিষয়ে পারফেক্টভাবে চান তা হবে না, কারণ সব মানুষ সব দিক দিয়ে পারফেক্ট হয় না। এভাবে মানুষের সামনে বসে বসে যদি ওর দোষগুলি খুঁজে খুঁজে বের করে ওকে লজ্জা দেন, ওর ভীষণ কষ্ট হবে। আপনার প্রতি ওর মনে বাজে ধারণা পোষণ করবে। কিশোরীদের এই বয়সটা অত্যন্ত খারাপ। এই বয়সটা বড়ই আবেগময় হয়। আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নেয় তখন ওরা। ও সাজে না, এটা দোষের কিছু না। পরিপাটি থাকে না, এটাও দোষের নয়। তবে আপনার ওকে আদর ভালোবাসা দিয়ে আড়ালে নিয়ে বোঝানো উচিত ছিল। আপনার হাতের 5 আঙ্গুল এক সমান কখনো হবে না, তেমনি সব সন্তানরা এক সমান হয় না কাকি। মেয়েটা তো আপনারই, একটু সময় দেন, ঠিক হয়ে যাবে। রাগিয়ে নয়, সুন্দর করে মাথায় স্নেহ ভরা হাত রেখে বোঝাবেন। ওইটা ওর মনে গেঁথে থাকবে। আর কারোর সঙ্গে নিজ সন্তানের তুলনা দিবেন না, এটা অত্যন্ত লজ্জাজনক। ও আপনাকে সম্মান করে বলেই এতক্ষণ চোখের অশ্রু আড়াল করে চুপচাপ শুনছিল, কোনো উত্তর দেয়নি। এই দিক দিয়ে প্রশংসার যোগ্য। ওর দোষগুলি বাদ দিয়ে গুণগুলি খুঁজেন, বিশ্বাস করুন তখন অনেক কিছুই খুঁজে পাবেন। আর ইচ্ছের প্রসঙ্গ টানি, ইচ্ছে ঘরের কোনো কাজই করে না। মুস্কান সপ্তাহে একবার আসে, তখন টুকটাক ঘরের কাজ করে দিয়ে যায়। বেশিরভাগ সময় মুস্কান হোস্টেলে থাকে, আর বাকি কাজ করে একজন কাজের মেয়ে আছে, সে নগদে নিখিল রেখেছে ওকে। ইচ্ছে কেবল ভাত রান্না করে, নিখিল তরকারি রান্না করে, তারপরে কাজে বের হয়। সেই দিক দিয়ে পাখি রান্না জানে, ঘর ঝাড়ু দেওয়া হতে টুকটাক সব কাজই জানে। সেইগুলি ওর সামনে প্রশংসা করুন, দেখবেন ও খুশি হবে। কাজল রেখা লজ্জিত হলেন। আসলে মেয়েটাকে একটু বেশি বলে ফেলেছেন। পাখির বাপরে কি কিছু বইল না নওয়াব, শুনলে কষ্ট পাইবে। আমি বরং যাই, নিয়ে আসি ওকে। আপনি থাকুন, আমি যাচ্ছি। কাজল রেখা বাধা দিলে না। নওয়াব গিয়ে দেখে কিশোরী অভিমানে মুখ লুকিয়ে শানের খাট বাধাই করা সিঁড়ির উপর অন্ধকারে বসে আছে। মুখটা ভীষণ ভার, দপদপ করছে। সে পাশে বসলো। ভাবুক মেয়েটা সেটা লক্ষ্য করেনি। তার গভীর নজর পদ্ম ফুলে স্থির। পাখি খেয়ালও করলো না পর্যন্ত তার পাশে বসে থাকা ব্যক্তিকে। ভেজা অশ্রু শুকিয়ে যাওয়া গালে দুটি দাগ স্পষ্ট। জ্যোৎস্না চাঁদের আলোকে তা স্পষ্ট দেখা গেল। চল ঘরে চল। আপনি কখন এলেন? ভাবনার রানী যখন ভাবনার জগতে ঠিক তখন। কেউ দেখে ফেললে খারাপ ভাবে, চলে যান। চলে যাব বলে আসিনি পাখি, তোকে সঙ্গে নিয়ে যাব বলে এসেছি। কোথায়? লোকটা প্যান্ট ছেড়ে উঠে দাঁড়ালেন। কিঞ্চিত মুখের উপর ঝুঁকলো, ফু দিয়ে মুখে সামনে পড়ে থাকা অবাধ্য চুলগুলি সরিয়ে দিলেন। মুখের ওপর গরম নিঃশ্বাস পড়তে কিশোরীর
দোলাচলে দম আটকে এলো, চোখ বন্ধ করে জামার একাংশ শক্ত করে মুঠোয় চেপে ধরল। কোমল হাতটা ধরে দরজা পর্যন্ত নিয়ে এলেন তিনি। এরপরে দ্বারের সম্মুখে এসে হাত ছেড়ে ভেতরে ঢুকে গেলেন। পাখি লজ্জা নিয়ে ভেতরে ঢুকে সোজা রুমে চলে গেল। মুড়ি বানিয়ে ওকে রুমে দিয়ে এলো। বাকিরা সবাই মিলে হাসি আনন্দে মুড়ি আয়োজন শেষ করলো। পরদিন বিকেলে কোচিং সেন্টারে এসে হাজির হলো। আজ ইচ্ছে আসেনি। সে জলপাই রঙের 3 পিস পরে সঙ্গে গোলাপি হিজাব পরে এলো। আজ প্রথম ক্লাস নোভা ম্যাডাম নিবে। খুব সুন্দর করে শাড়ি পরে এসেছেন তিনি, সঙ্গে হিজাবও আছে। ছোটে নুট কালার লিপস্টিক দিয়েছেন, অনেক সুন্দর দেখতে লাগছে। এমনিতেই উনি অনেক লম্বা, তার উপর শাড়ি পরেছেন, এখন আরো লম্বা দেখাচ্ছে। ওকে দাঁড় করালেন তিনি। নতুন জি। নাম কি? ভীষণ মনক্ষুণ্ণ হলো তার। পছন্দের ম্যাডাম নাকি? ওর নামই জানে না। এর চেয়ে মর্মান্তিক ঘটনা আর কি হতে পারে? অনন্যা রহমান পাখি। পাখি এটা কি? তুমি আমাকে কপি করছো নাকি? ক্লাসে থাকা সকল মেয়েরা হেসে ফেলে। নোভা ম্যাডাম থমকে সুতান। সাইলেন্ট। কপি করা দোষের নয়। তুমি আমাকে দেখে অনুপ্রেরণা পেয়েছো দেখে ভালো লাগলো। যাই হোক, তুমি একটু আমার বাসায় যাবে। আমার ইংলিশ একটি বই আছে, ওইটা চাইবে কারো কাছে, নয় নিজেই রুমে ঢুকে গিয়ে নিয়ে আসবে, কেমন? আচ্ছা। ডুপ্লেক্স বাড়ির সামনে দাঁড়িয়ে ঝিময় দারুণ গেছে চা খেতে। এইদিকে গেট আটকানো। কিছুক্ষণ পর আসলেন উনি। ওনাকে দেখে পাখি সৌজন্যমূলক হাসল। দারোয়ান বিক্ষিপ্ত গলায় ধমকে উঠল। কি চাই? নোভা ম্যাডাম পাঠাইছে। ও, তুমি নোভা ম্যাডামের স্টুডেন্ট? আগে বলবা তো। আহো আহো, ভিতরে আহো। পাখি ভেতরে প্রবেশ করে অবাক নেত্রে। ঘুরিয়ে ঘুরিয়ে সবটা নিখুঁত চোখে দেখে। বিশাল বড় জয়নিং রুম। ঘরের ভেতর মধ্য দিয়ে দোতলার দিকে সিঁড়ি গিয়েছে। উপরেও ড্রয়িং রুম ও বেডরুম রয়েছে। সব কিছুতেই অভিজাত্য ও আধুনিকতার ছোঁয়া। নজর করা সৌন্দর্য চোখ জুড়িয়ে আসে। ঘুষ খেয়ে খেয়ে চমৎকার বাড়ি বানিয়েছে। কে তুমি? ছোট্ট একটা বাচ্চা, কত বছর বয়স হবে আন্দাজ 5 কি 6, অথচ মুখখানা দেখো কত পাকনা বুড়ি। পাখি হাঁটু ভাঁজ করে বাচ্চাটির সামনে বসে পড়ল। হাস্যবান অদরে জিজ্ঞেস করলো, নাম কি তোমার বাবু? বলবো না? হিরো বলেছে অপরিচিত কাউকে নাম বলতে হয় না। হিরো কে? তামিল মুভি দেখো না তুমি? ওদের মতন স্মার্ট বয় আমার হিরো, বুঝটা? কে এসেছে উষা? চিনি না আমি। ঘুরঘুর করে ঘুরছে। কোন চোর তোর হবে হয়তো। পাখির চোখের কোটর বেরিয়ে আসার উপক্রম। চিন্তা করছে, কি পাকনা মেয়ে, ওকে সোজা চোর বানিয়ে দিল। এক ভদ্র মহিলা ছুটে এলেন। তুমি বুঝি নোবার স্টুডেন্ট? কিন্তু আপনি বুঝলেন কি করে? রোজই কাউকে না কাউকে পাঠায় বই নিয়ে আসতে। উপরে হাতের বাম পাশে প্রথম যেটা পাবে তার পাশের রুমটা, ওখানেই ওর বই পাবে। ঠিক আছে, ধন্যবাদ। বিনিময়ে ভদ্র মহিলা বিনয়ী হাসলেন। সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। মডার্ন একজন ভদ্র মহিলা নজরে পড়লো। মুখটা চেনা চেনা, নওয়াব ভাইয়ের মতন দেখায়। উনি হয়তো নওয়াব ভাইয়ের মা হবেন। পাখি সালাম দিল। সালাম নিল কিনা ও বুঝলো না। পাশ কাটি চলে গেল। কি অহংকারী বাপ রে! সালামের উত্তরও পর্যন্ত দিল না। এমন বড়লোক ওর চাই না। নোভা ম্যাডামের রুম দেখে ও প্রেমে পড়ে গেল। এত চমৎকার সাজানো গুছানো মাস্টার বেডরুম। ফুটবলও খেলা যাবে। দুটো পরিবার অনায়াসে এখানে থাকা যাবে। প্রথমে সে বেলকুনির কাছে ছুটে গেল। শিউলি ফুলের ডাল বারান্দায় এসে ঝুলে পড়েছে। ডাল টান দিয়ে ফুলগুলির ঘ্রাণ নাসারন্ধে নিল। আহ, কি চমৎকার মিষ্টি ঘ্রাণ! হৃদয় প্রশান্তি বয়ে যায়। বেলকুনির সঙ্গে মিনি একটি ছাদও আছে। সেখানে সুইমিং পুল দেখা গেল। পাখি বারান্দা থেকে রুমে এলো। এসে দেখলো এক বৃদ্ধা বেডে বসে আছে। গায়ে দামি শাড়ি, গলায় মোটা স্বর্ণের চেইন। ওকে দেখে এগিয়ে এলেন। নোভার ছাত্রী তুমি? জি। রোজই কাউকে না কাউকে পাঠাবে মেয়েটা। তোমার নাম কি দাদু ভাই? পাখি। তোতা পাখি? না, শুধু পাখি। ওই একটা হলেই হলো। তুমি বসো, আমি এক্ষুনি আসছি। বৃদ্ধ যে মিশুক তা ব্যবহার দেখে বোঝা গেল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবকিছু দেখছে ও। হঠাৎ ব্যায়াম করার যন্ত্রপাতি ওর চোখে পড়লো। বড্ড জানতে ইচ্ছে করলো নোভা ম্যাডাম কি ব্যায়াম করে। ওনার ঘরে নওয়াব ভাইয়ের 4-5টা ছবিও পাওয়া গেল। স্যুট পরে রেডি হয়ে পুরো চমৎকার পোজ দিয়ে ছবি তুলেছেন, যেন তামিল মুভির কোনো হিরো। চুলগুলি ভীষণ খাড়া, ভালো স্টাইল জানেন।
তখন বৃদ্ধার গলা পাওয়া গেল, হাতে তার খাবারের ট্রে পাখির পাশে রাখলেন। নাও খাও। এত কষ্ট করে আপনি এসব আনতে গেলেন কেন দাদু? বই পাইছো তুমি? হ্যাঁ পাইছি। লজ্জা পাও কেন মাইয়া? খাও খাও, তোমার জন্য একা আনি নাই বুঝলা, নিজের জন্যও আনছি। হাহা, আমি হলাম ফলের ভক্ত বুঝলা। তোতা পাখি, তোমার বাড়ি কই? এই এলাকায়, নিখিল ভাইয়ের খালাতো বোন। ও, তুমি নিখিলের খালাতো বোন? এই জন্য চেহারা চেনা চেনা লাগে। নোভা ম্যাডাম এই রুমেই থাকেন। আরে ধুর, ও এ রুমে থাকে নাকি? এটা হলো হিরোর রুম, মানে নওয়াফের। নোভার রুম নতুন করে রং করানো হচ্ছে, তাই আপাতত এই রুমে কটা দিন থাকবে। নওয়াফ দাদুভাই তো বেশিরভাগ ট্রি হোমে থাকে। এতক্ষণ পর পাখি বুঝলো এই হিরো মানে নওয়াব ভাইকেই পিচ্ছি বুঝিয়েছে। এই জন্য ওই ব্যায়াম করার যন্ত্রপাতি ছিল ঘরে। আর ও কি ভাবলো, নোভা ম্যাডাম ব্যায়াম করে, আসলে সে একটা ব্যাকল। এখন আসি দাদি। হ হ, আবার আইসো। নিচে আসতেই ওই প্রথম যেই ভদ্রমহিলাটাকে দেখেছিল ডাইনিংয়ে টেনে নিয়ে বসালো, টেবিলে রাজ্যের খাবার সাজিয়ে ওকে দিল। বড়ই আন্তরিক মহিলা, নওয়াফের সেজো চাচি, নাম রেনু। এই প্রথম আসলে, খাবার না খাইয়ে ছাড়ছি না। আন্টি অন্য একদিন, আজ না, ম্যাডাম অপেক্ষা করছেন। তোমার ম্যাডাম অপেক্ষা করছে না, ওর ভালো করে আমাদের ব্যাপারে জানা আছে। নিশ্চিন্তে খেতে থাকো। এ বাড়িতে আসার পর ওই বুড়ি লতিফা বেগমকে আর নওয়াব ভাইকে সেজো চাচি রেনুকে পাখির মনে ধরল, আর সব কটাকে অহংকারী বলেই মনে হলো। নুডলস মুখে নিচ্ছিল আচমকা পাশে বসার শব্দ পেল। ঢোলা ঢালা লং গেঞ্জি ও প্লাজো পরা, গলায় একটি জর্জেট ওড়না ঝুলানো একটি মেয়ে এসেছে, পাখির পাশে বসলো। পাখিকে দেখে মানসম্মত হাসলো। মেয়েটিকে পাখি চিনে, মাঝে মধ্যে নওয়াব ভাইয়ের বাইকের পেছনে করে কলেজে নিয়ে যেতে আসতে দেখা যায়। ওনার বড় মামার মেয়ে, নাম সিমরান, কলেজ পড়ে, ইন্টার ফার্স্ট ইয়ার। তুমি পাখি, আই এম রাইট? জি, চিনলেন কি করে? ও, নিখিল ভাইয়ের মোবাইলে তোমার ছবি দেখেছি। পাখি মুখে নুডলস ভরছিল। আচমকা মনে হলো সিঁড়ি বেয়ে কেউ চিৎকার চেঁচামেচি করতে করতে নামছে। ও চোখ উঁচিয়ে দেখলো নওয়াব ফিরেও তাকাচ্ছে না। সিঁড়ি বেয়ে দুরন্ত দপদপ চরণে তড়িঘড়ি করে নামছে। এক হাতে রামদা, অন্য হাতে ধারালো চাপাতি, সঙ্গে কানে ব্লুটুথ দেওয়া। ফোনে কাউকে চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন, যাবি তো শালাগো, একটা ওরে ছাড়বি না, গলা কাটা মুরগির মতন সোজা কাটবি। দাঁড়া, আসতেছি আমি, জবাই করব সব কয়টাকে। দপাদপ বড় বড় পা ফেলে লোকটা চোখের দূরত্ব সীমা অতিক্রম করে চলে গেল। কেউ থামাতেই পারল না। বৃদ্ধ লতিফা বেগম অমন শক্ত পুরুষের হাঁটার সঙ্গে পারলেন না। তার আম্মি ফাতিহা নূরের কোনো আহাজারি নওয়াবের কানে ঢুকছে না। সে রাগে ফোঁস করতে করতে বেরিয়ে গেল। পাখিকেও লক্ষ্য করলো না। দারোয়ানকে গিয়ে বলল, চাচা গেট আটকিয়ে দেন, আমি যেন বাসা থেকে বের হতে না পারে। এসবের সঙ্গে নিত্যদিনের অভ্যস্ত। কদিন পরপরই নতুন মন্ত্রী ও সাবেক মন্ত্রী লোকজনের সঙ্গে মারামারি খুনোখুনি এলাকায় বাজারে হয়। কেউ মারে, কেউ মরে, কেউ আহত হয়। পুলিশের তাতে যায় আসে না কিছু। সঠিক সময় কখনো উপস্থিত হয় না। কারণ আছে অবশ্য। কয়েকজন পুলিশ মারামারি ছাড়াতে এসেছিল, অনেকে মরেছে। এরপরে পুলিশ আর মারামারি ভেতরে ঢুকে না। মারামারি যখন শেষ প্রান্তে তখন আসবেন, একজন ধরবেন, তার কিছুদিন পর আবার ছেড়ে দিবে। এই হলো নোংরা রাজনীতি। গ্রামটির নাম উদয়পুর, বরিশাল জেলার ভেতরে ছোট্ট একটি গ্রাম। গ্রামটিকে প্রাকৃতিক সৌন্দর্যের মনোরম দৃশ্য বলি বলাও যায়। দুই পাশে সবুজ বৃক্ষ, মাঝ বরাবর ইটের রাস্তা বয়ে গিয়েছে। হাতের ডান পাশে বড় একটি খাল। সেই খাল এঁকে বেঁকে লতা নদীর সঙ্গে গিয়ে মিলিত হয়েছে। রাস্তার সঙ্গে আখ ক্ষেত। কেউ কেউ রাস্তার পাশে লেবু, মিষ্টি কুমড়ো, ঝিঙা, পেঁপে, সিম, লাউ গাছ লাগিয়েছে। দেখতে বড়ই নজর কাড়া। উদয়পুরের রাস্তা সোজা বাজারের দিকে গিয়ে মিলিত হয়েছে। স্কুলের পেছন পথ, সেই পথ দিয়ে বাজারে রোজই যেতে হয়। বাজারটির নাম কাজিরহাট। সকলেরই কাছে এই নাম বেশ জনপ্রিয়। বাজার থেকে খানিকটা দূরেই থানা। বেশ কিছু বছর আগেই স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদযাপন করে গিয়েছেন। বেশ উন্নত হয়েছে স্কুল কলেজ, সঙ্গে রাস্তাঘাটও। সেন্টার এক্সাম এখানেই চলে।
রাস্তার পাশে ঘন ঘন দোকানপাট। কাজিরহাট বাজারের অধিকাংশ দোকানপাটই তালুকদার বংশের। সেই পূর্বপুরুষ থেকে তারা ধর্নাঢ্য এখনো অবিযত ধরে রেখেছে। বর্তমান পুরুষরা বাজারের সকল দোকানপাট বন্ধ, যেভাবে পারছে জীবন নিয়ে পালিয়েছে। তুমুল ও ভয়াবহ আকারে বাজারের মধ্যে মারামারি, খুনোখুনি, সংঘর্ষ হচ্ছে। মন্ত্রীর ছেলে নওয়াফ ও তার সঙ্গে থাকা ছেলেরা রান্দা চাপাতি দিয়ে সমানভাবে কুপিয়ে যাচ্ছে। শেষে না পেরে সাবেক মন্ত্রীর ছেলে ইলিয়াস ও পিয়াস অটোতে করে পালিয়েছে। নওয়াফ ওদের অর্ধেক পথ পর্যন্ত ধাও করে ফিরে এলো। তালুকদার বাড়ির মেইন গেটের সামনে তুমুল হারে ভিড়। 50 ও 60 জনের ছেলেপেলেরা উপস্থিত, কম বেশি অনেকে আহত। এর মধ্যে রমিজ ও সাফিন বেশি আহত হয়েছে। ওদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ 4-5 জন ডাক্তার ওদের চিকিৎসা করছে। কয়েকজন সার্ভেন্ট এসে চা পানি দিয়ে গেল। রাত 8টা তখন। কোচিংয়ে আজ তেমন ক্লাস হয়নি। এমন সাংঘাতিক ঘটনা শোনার পর কেউ ক্লাস দিতে পারে? নিখিল, নওয়াফ, আবুল স্যার সকলে আহত। তারা চিকিৎসা নিচ্ছিল। সেই মুহূর্তে কোচিং থেকে সকল ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে দেওয়া হলো। সকলকে যাওয়ার জন্য গেট থেকে ছেলেপেলেরা সরে গিয়ে রাস্তা তৈরি করে দিল। ধীরে ধীরে সকলে হেঁটে যাচ্ছে। পাখি আর ইচ্ছে পিনপিন করে হেঁটেই আসছিল। নিখিল আর নওয়াফকে আহত দেখে ইচ্ছে হুমড়ি খেয়ে গিয়ে ওদের সামনে ফুফু করে কেঁদে ফেলল। মেয়েটা অনেক আবেগময়, অল্পতে কেঁদে কুটিয়ে খাল বানায়। পাখি অনেকটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝিময়। এত সব ভিড়ের মধ্যে তার অস্বস্তি ভাব হচ্ছে। তার ভিতরে মেয়ে বলতে কেবল ওরা দুজন। সকল মেয়েরা ইতিমধ্যে তালুকদার কোচিং সেন্টার ত্যাগ করেছে। নিখিল ইচ্ছেকে ধমকে শুধালো, ইচ্ছে ভ্যা ভ্যা করে কাঁদছিস কেন? মরে তো যাইনি, বেঁচে আছি। নাকের পানি ফেলে চোট উঠে নওয়াফের কাছে অভিযোগ জানালো। নওয়াফের শুনলা নাও ভাই, নিমখারাম কারে কয়? কার জন্য কাছি আমি? উল্টো আমাকেই ধমক মারছে। হাত ব্যান্ডেজ করা, কপালে ব্যান্ডেজ, হাতের ইশারায় কাছে ডাকলো। এইদিকে আয়। বোকার মতন কাঁদিস কেন? তোমরা এত মারামারি কাটাকাটি করে রক্তাক্ত করো কেন? এসব বাদ দিলেই তো হয়, তখন আর কাঁদা লাগে না। ছোট থেকে মারামারি কাটাকাটি করে আসছি, এখন তো রক্তের সঙ্গে মিশে গেছে। এসব বাদ দেওয়া যায়? পাখি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুরগির মতন ঝিমাচ্ছে কেন? ও আমার জন্য দাঁড়িয়ে আছে। ওকে ডেকে নিয়ে আয়, চা বিস্কুট খা দুজন। কিছুক্ষণ পর আমি তোদের গিয়ে দিয়ে আসবো। না, ভাইয়ের থেকে কিছু শিখো। বিময়ে হাসলো নিখিল। ততক্ষণে ছেলেরা অর্ধেক চলে গিয়েছে। হাতে গোনায় 20-25 জন হবে আছে। ইচ্ছে পাখিকে হাতের ইশারায় কাছে ডাকলো। পাখি নাকচ করলো। এলো না। এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ ফুটেছে। এতগুলি পুরুষদের মধ্যে যেতে ওর ঘোর অস্বস্তি হয়, লজ্জা লাগে। নিখিল গলা ছেড়ে ডাকলো পাখিকে। এবার না এসে পারলো না। কচ্ছপের মতো পিনপিন করে হেঁটে কুণ্ঠায় জড়িত মাথা নিচু করে নিখিলের পাশে বসলো। ইচ্ছে শুধালো, আমি ডাকলাম এলিনা, নিখিল ভাই ডাকলো আর অমনি হুমড়ি খেয়ে চলে এলি। পাখি প্রতিউত্তর কিছুই বলল না, বিনিময়ে সৌজন্যতামূলক হাসে। ইচ্ছে মুখ ভার করে রাখে। নওয়াফের চাচি রেনু সকলের জন্য ফল কেটে নিয়ে আসে। তিনি সকলকে দিচ্ছিলেন, পাখিকেও দিলেন। নওয়াফের বাঁকা নজর পাখির উপর স্থির। মেয়েটার মাথা থেকে পা পর্যন্ত একবার সুচালো চোখে চায় চুমুক বসায়। থুতনি গলাদেশের সঙ্গে মিলিয়ে নেয় পাখি। মেয়েটার ভেতরে এক ধরনের জড়তা, সংকোচ, ঘোর অস্থিরতা টের পায়। অথচ মেয়েটা এটা অবধি জানে না এতগুলো পুরুষের মধ্যে একজন পুরুষেরও শক্তি নেই তার দিকে কুনজরে তাকানোর। তাহলে সেই ব্যক্তির কলিজা নওয়াফ টেনে ছিঁড়ে আনবে। জানে সকলেরই জানা মেয়েটাকে। নওয়াফের কতটুকু জায়গা জুড়ে তার রাজত্ব বিচরণ, কিন্তু আফসোস জানে না কেবল সেই হৃদয়হীনা নারীটি যার জন্য মন করে পাগলামি। মেয়েটা সবে আপেলে কামড় বসালো, অমনি মানিক মৃতা এসে হাজির। পাখি বলে গেট থেকে ডাক দিলেন। পাখি অর্ধ খাওয়া আপেলের পিছ রেখে দ্রুত উঠে দাঁড়ালো। জুতা পরে দ্রুত ছুটে চলল। চলতি পথে পিছু ঘুরে খানিকটা পেছনে এগিয়ে এসে ইচ্ছেকে শুধালো, আমি আব্বার সঙ্গে চলে যাচ্ছি, কাল স্কুলে দেখা হবে। তোর কাছে আমার ধর্ম বই আছে একটা, সেটা নিয়ে আসবি কেমন? ইচ্ছে মাথা নাড়ে, সে নিয়ে আসবে। পাখির প্রতিচ্ছবি চোখের আড়াল হতে পাখির অর্ধ খাওয়া আপেলের পিস নওয়াফ মুখে পড়ে নিল। ইচ্ছে অবাক হয়ে নওয়াফের মুখের দিকে তাকিয়ে রইল।
সকলে চা বিস্কুট খাওয়ায় মনোযোগী হওয়ায় কেউ খেয়াল করলো না। ইচ্ছে পাশেই ছিল, তাই তার দৃষ্টি এড়ালো না। অবাক নেত্রে বড্ড কৌতূহল নিয়ে চেয়ে রইল। তুমি? বাকিটা বলতে পারলো না, তার আগে নফ ওর মুখ চেপে ধরল, কানের কাছে ফিসফিস করে বলল, যা দেখেছিস সব ভুলে যা। নফ উত্তর দেয় না, উঠে লম্বা আলসেমি দিয়ে ভেতরে চলে যায়। ইচ্ছের চোখে এখনো বিস্ময়। এটা নিশ্চিত নফ ভাই পাখিকে পছন্দ করে, কিন্তু বোকাটায় আদৌ জানে না কিচ্ছু। একতা ডিগ্রি কলেজের পেছনে এবার মেলা বসেছে, সেখানে টুকটাক কনসার্টের আয়োজন করা হয়েছে। মেলা নিয়ে আসতে 60% শেয়ার নফ ও ছিল। মেলার টিকিট কেটে তার চেয়ে দ্বিগুণ টাকা তুলে উসুল করে ফেলবে তারা। গতকাল রাত থেকে পাখি ঘ্যাঙর ঘ্যাঙর করে অবশেষে বাড়ি থেকে মেলা আসার অনুমতি পাওয়া গেল। সুতি আনারকলি গাউন পরে ও আর মুক্তি বেরিয়ে পড়লো। স্বাধীনকে পাঠিয়েছে তার আম্মা বডিগার্ড হিসেবে, অথচ সেই বেচারা পুরোই নায়ক সেজে কড়া ঝাঁঝালো পারফিউম মেখে চুলে হাত চালাতে চালাতে আগে আগে ওদের পেছনে ফেলে হেঁটে চলে যাচ্ছে, যেন ওদের সে চিনেই না। পাখি আশ্চর্য হলো। দেখলা আপা শয়তানটা কেমন রূপ বদলাইলো? স্বাধীন মুরগির মতন ঠোকর দিয়ে কথা বলতে চলে এলো। হেই লেডিস, তুমি কি আমায় কিছু বলেছ? পাখি আকাশ চুপি বিস্ময় নিয়ে পড়লো। স্বাধীনকে খুরখুর করে দেখে বলে উঠল, ও মা, এই দাদু আপনি কেডা? এমন পাগলা বাবুলটার মতো সেজে গুজে কই যাচ্ছেন? মেয়ে পটাতে? ওই পাগলা সুফিয়া ছাড়া আপনার দিকে কেউ আর ফিরেও তাকাইতো না। দিদি তো মুখটা নষ্ট করে। মুক্তি আপা, আমি বলছি এই পাগল ছাগল লয়া মেলায় আইসো না, মারিজ্জত থাকবে না। পাখি রাস্তা থেকে ইট নিয়ে ধাও করলো। স্বাধীন হাসতে হাসতে দৌড়ায়। ইচ্ছে তোর মতন জল্লাদ বোন যেন কারো না হয়। ওদের বাড়ি থেকে বের হয়ে পাখিদের সঙ্গে সঙ্গে মেলায় গেল। ওরা নফের পরিচয় দিতেই কোনো রকম টাকা নিল না। টিকিট কর্তৃপক্ষ বিনা পয়সায় মেলায় ঘুরঘুর করতে ছিল। নিখিল মেলায় আসার কথা ছিল, অথচ সেই বান্দা নিরুদ্দেশ। মুক্তি হন্য হয়ে তাকে খুঁজছে, ফোন দিচ্ছে, কল ধরছে না। তার মেজাজ ক্ষণে ক্ষণে খারাপ হচ্ছে। পাখি ওর আপার কাছে রইল না। সুন্দর সুন্দর দোকানপাটগুলি ঘুরে দেখতে ব্যস্ত হয়ে পড়ল। কি ওঠেনি মেলায়! মেয়েদের সাজগোজ থেকে শুরু করে কাপড় চোপড়ের দোকান পর্যন্ত রয়েছে। এছাড়া নানা ধরনের মিষ্টি জাতীয় খাবারের দোকানও দেখা যায়। শখের শাড়ির দোকান দেখলো, চমৎকার দেখতে শাড়িগুলো। শাড়ির দোকানে সিঁদুর রঙা টাঙ্গাইল শাড়িটির দিকে ওর দৃষ্টি আটকে গেল। এত সুন্দর সুন্দর শাড়ি, ইচ্ছে করছিল সব কটা শাড়ি ও নিয়ে নে। পাশেই কসমেটিক্সের দোকান। একজোড়া ঝুমকো পছন্দ হলো, কানে দিয়ে আয়নায় নিজেকে দেখলো। বাহ, অসম্ভব সুন্দর লাগছে। ও সহসা সাজে না, সাজতে পারে না এমন নয়, সাজতে পারে, ওই যে আলসেমি কইরা করে না। ঝুমকোর দাম চাইলো অনেক, এত টাকাও সঙ্গে আনেনি, খালি ব্যাগ নিয়ে এসেছে। টাকা তার আপার কাছে। ওর ব্যাগে মাত্র 5 টাকা দুটো কয়েন আছে। ঝুমকো রেখে ও চুড়ির দোকানে ঢুকলো। এখানে এমন কোনো কালারের চুড়ি নেই, এত সুন্দর সুন্দর কালারের চুড়ি ওর ভীষণ পছন্দ হলো। হাতে দিয়ে দেখলো এক মুঠো, উজ্জ্বল ফর্সা হাতে চমৎকার মানিয়েছে। কে বলেছে সে অসুন্দর? সাজে তাকে অনেক সুন্দর লাগবে। লোকে কালি বললে তাতে কি, ও নিজের কাছে নিজেই সুন্দর। জিজ্ঞেস করলো, ডজন ছাড়া ভাঙতি চুড়ি তারা বিক্রি করে না, যারা আসে তারা ডালা ভর্তি চুড়ি নিয়ে যায়। পাখির বজ্র মনোপূর্ণ হলো। এত এত জিনিস পছন্দ হলো, অথচ ওরা আপাকে খুঁজেই পেল না। একটা লিপস্টিকের দোকানে ঢুকে লিপস্টিক আর কাজল কেনার অজুহাতে চোখে আর ঠোঁটে মেখেও আসলো। ফুটপাতে একটা লোক আলতা নিয়ে বসেছে। পাখির অনেক শখ সে আলতা পরবে। লোকটাকে জিজ্ঞেস করলো, আলতা দিয়ে দেখতে পারি? লোকটা বললো নিশ্চয়। লোকটা তো জানতো না পাখি আলতা দিবে, কিনবে না। 2 হাতে আলতা দেওয়া শেষ হলেও বলল, মামা আপনার আলতার রং সলিড না, আরো গাঢ় রং হওয়ার কথা। দেখেন হাত দুইটা রং হালকা হালকা মনে হচ্ছে। এই বলে আলতা রেখে দিল। সে ভাগলো। লোকটা পুরো বেকুব বনে গেল। পাখি মনে মনে হাসলো। আহ, টাকা ছাড়া বিনা পয়সায় সাজগোজ করে আসছে সে। কেয়া বাত পাখি। দূর থেকে পাখিকে একা একা হাসতে দেখে মুক্তি ডাকলো। এত সব ভিড়ের মধ্যে পাখি শুনলো না। মানুষের ভিড় গিজগিজ করছিল। চতুর্দিকে তাকাতে তাকাতে আসছিল ও আচমকা মোটা একটি মহিলার সঙ্গে ধাক্কাকে চিৎপটং হয়ে পড়লো সে। ওনা মাথা থেকে খসে পড়ে লম্বা বেনির গোছাটা বেরিয়ে গেল। মেজাজটা খারাপ করে পাখি কোমরে ধরে উঠে দাঁড়ালো। পিছু হতে
মোটা মহিলাকে ডাকলো। আরে ওই আন্টি, এভাবে ধাক্কা মেরে কোমরটা তো তক্তা বানিয়ে দিলেন। একবার অন্তত সরিও বললেন না। এটা কেমন অভদ্রতা শুনি। আদব কায়দা সব চক বাজারে বিক্রি করে এসেছেন নাকি? মহিলা পিছু ঘুরে এমন ভাবে চাইলো যেন ওকে সামনে পেলে কটমট করে এত কাছে চিবিয়ে চিবিয়ে খাবে। পাখি আর দাঁড়া ঝটপট করে ভিড়ের মধ্যে হারিয়ে যায়। পাখি মুক্তিকে খুঁজতে খুঁজতে এক সময় পেয়েও যায়। ওই তো নিখিল ভাইয়ের সাথে আছে, পাশে নওয়াব ভাইও। লোকটার পরনে ধূসর রঙের শার্টের সঙ্গে কালো প্যান্ট, চোখে দামি সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছে। বরাবরের মতনই হাতে মোবাইল, ঘড়ি, কানে ব্লুটুথ। পাখি হাঁপাতে হাঁপাতে গিয়ে হাজির হলো। মুক্তি ছুটে এলো। মোটা মহিলার ধাক্কা খেয়ে কোমর চ্যাপটা হয়ে গিয়েছে। একটু পানি খাওয়াও। নিখিল ভাই অনেকক্ষণ ধরে বসেছেন, এখন আমার প্রতি একটু কৃপা করেন, একটু বসেই। নিখিল উঠে দাঁড়ালো, চেয়ার টেনে ওকে বসতে দিল। নে বস, কাহিনীটা কি? পরে বলবো, আগে ঠান্ডা কি আছে নিয়ে আসেন, গলাটা ক্লিয়ার করি। তুই ততক্ষণে পানির বোতল নিয়ে এলো। 2 ঢোক পানি গিলে শান্ত হলো। চোখ উঁচিয়ে তাকাতেই দেখলো কতগুলি দৃষ্টি ওর উপর নিবদ্ধ। খানিকটা লজ্জা লাগলো। আরে সিমরান আপু, তুমি কখন এলে? সঙ্গে পিচ্ছিটাকে? এই পচা মেয়ে, তুমি আমার পিচ্ছি বলবা না? আমার নাম উষা। বাপরে কি পাকা বুড়ি। নওয়াব সামনে থাকায় ও আর কথা বাড়ল না। মুক্তি চোখ পাকিয়ে শুধালো। আসার সময় চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, হাতে আলতা ছিল না, এসব পেলি কই তুই? ফাও পাইছি। ফাও? মুক্তির কথা কেড়ে নিয়ে নওয়াব শুধালো। যা যা কেনাকাটা করার করে নে, কিছুক্ষণ পর কনসার্ট শুরু হবে, তার আগেই সকলে বাড়ি ফিরবি। বাড়ি যাব কেন? আমরা তো কনসার্ট দেখতেই আইছি, তাই না রে? ইচ্ছে কপাল চাপড়ালো। এইটা কোন বলদরে নিয়ে মেলায় আসলো তারা? ভাইয়া যে কনসার্ট দেখতে দিবে না সেটা আগে থেকেই জানা, তাই ওরা ভেবেছিল ঘুরে ঘুরে শেষে নওয়াব ভাইদের চোখে ফাঁকি দিয়ে কনসার্ট দেখবে। তার হলো কই, দিল সব গন্ডগোল পাকিয়ে। নওয়াবের তীক্ষ্ণ নিগুড় দৃষ্টি ইচ্ছের দিকে তাক করা। তোরা মেলায় ঘুরতে আসিস নি, কনসার্ট দেখতে এসেছিস? ইচ্ছে উত্তর দিল না। কোনো রকম সিমরানকে নিয়ে পালিয়ে গেল। নিখিল আর মুক্তি অনেক আগে নিরিবিলি জায়গায় সময় কাটাতে গিয়েছে। রয়ে গেল পাখি, তার পথ বন্ধ করে দীর্ঘ পেশি দেহটা দাঁড়িয়ে, কোমর বাঁকিয়ে। লোকটা পাখির উপর সামান্য ঝুঁকল। লিপস্টিক পরেছিস ভালো কথা, এত কম পরেছিস কেন? দোকানের পুরো লিপস্টিক ঠোঁটে মাখিয়ে এরপর আসতিস। আপনার মোবাইলটা একটু দিবেন? কি করবি? আসলেই কি লিপস্টিক কম হয়েছে? খালি একটু দেখতাম। নওয়াব এই গাধিটাকে কি বলবে খুঁজে পেল না। শক্ত হাতে নিজের চুল খামচে চেপে ধরল। ললাট চেপে রাগে হিসিস করে মনে মনে বিড়বিড় করেন। রিল্যাক্স রিল্যাক্স নওয়াব, ঠান্ডা হ। এই গাধিটাকে ধরে বেঁধে তোকেই মানুষ করতে হবে। কি খাবি? পিৎজা। নওয়াব অর্ডার করতে যাচ্ছিল, পাখি ওর শার্টের কোনা ধরে থামিয়ে দিল। কি? খাবো না। তাহলে বললি কেন? তখন খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঠোঁটের লিপস্টিক সব উঠে যাবে। ও হাসবে না কাঁদবে ঠিক বুঝতে পারছে না। এমন পরিস্থিতিতে মানুষ কি করে মাথা ঠান্ডা রাখে? ছাটিয়ে কয়েকটা চর দিতে পারলে মন্দ হতো না। দাঁতে দাঁত পিষে রাগান্বিত সুরে সুধান তিনি। 1 বস্তা যা লিপস্টিক ঘষেছিস ঠোঁটে, তা পুরো 6 মাসেও উঠবে না। সত্যি? তাহলে তো ভালোই, 6 মাস কোনো লিপস্টিক কেনা লাগবে না। নওয়াব আচমকা পাখির চিবুক শক্ত হাতে চেপে উঁচু করে ধরল। একদম জ্বালাবি না, ইস্টার জলসার নাটক বন্ধ কর, লিপস্টিক মোচ। লোকটা কি বুঝে ফেললো সে তাকে হয়রানি করছে? কত বড় খাটাস লোক। মনের কথা চেপে গিয়ে মুখে বলা, না না না, লিপস্টিক মুছবো কেন? এত কষ্ট করে পড়েছি, আপনার ইচ্ছে হলে আপনিও দিয়ে আসতে পারেন, আমার কোনো সমস্যা নেই। উনি কোনো রকম কথা শুনেননি, অনুমতিও চাননি টিস্যু দিয়ে। অধিকার খাটিয়ে জোর করে ঠোঁট হতে লিপস্টিক খসে খসে উঠাচ্ছিলেন। পাখির মনে হলো ঠোঁটটা জ্বলে যাচ্ছে ও ঘোর বিরুদ্ধাচরণ করে উঠল। এটা কি করলেন আপনি? আমার লিপস্টিক মুছলেন কেন? তুই লিপস্টিক দিয়ে রাস্তাঘাটে ছেলেদের মাথা নষ্ট করবি, তা হবে না। তাতে আপনার কি? আপনাকে তো দেখাচ্ছি না। আমি একজন এদেশের সচেতন দায়িত্ববান নাগরিক। ওই বেহায়াপনা, অশ্লীলতা আমার সামনে একদম চলবে না। ছেলেদের মাথা খারাপ করবি, তারপর ছেলেটা ইফটিচিং করলে যত দোষ সব তাদের, আগে নিজে ঠিক হ। পাখির অক্ষি কুটে জল এসে ভিড় জমালো।
চাপাটা শক্ত করে চেপে ধরেছিল লোকটা। এখনো ব্যথার রেশ রয়ে গিয়েছে। নাকটা টানলো ও। নাক টানছিস কেন? তোকে মেরেছি আমি? নিখিল মুক্তি ফিরে এলো। ইচ্ছে চুরির দোকানে চুরি কিনছে। সকলকে ডেকে ওরা রেস্টুরেন্টে ঢুকলো। রেস্টুরেন্টটা মূলত নওয়াফের 4 তলা বিশিষ্ট বিল্ডিং। এই বাজারে এটাই সবচেয়ে বড় উঁচু বিল্ডিং। নিচতলায় ঔষধের ফার্মেসি, 2য় তলায় ফাস্টফুডের রেস্টুরেন্ট, 3 তলায় কাচ্চি ডাইন, 4 তলায় আবাসিক হোটেল। ওরা 2য় তলায় ঢুকলো। পিৎজা, চাউমিন, বার্গার, ফালুদা অর্ডার করলো। সঙ্গে মজো রয়েছে। সকলে হাসি আড্ডায় জমিয়ে খাচ্ছিল। পাখি চাউমিন খেতে গিয়ে সব খেয়ে ফেলেছে। মুখের ভেতর কিছু অবশিষ্ট আছে। সকলে অল্প অল্প চাউমিন প্লেটে রেখে দিয়ে বার্গার খাচ্ছে। ওর মনে হলো এটা মনে হয় এক ধরনের ভদ্রতা। ও তাড়াতাড়ি মুখ থেকে চাউমিন বের করে প্লেটে রেখে দিল। আশপাশ তাকিয়ে দেখলো কেউ দেখলো কিনা। না, কেউ দেখেনি। পাশে তাকাতে দেখে নওয়াফ ফোলা ফোলা স্বচ্ছ চোখে তাকিয়ে আছে। ও বোকার মতন হাসলো, বিড়বিড় করে মনে মনে শুধালো, এই রে, উনি কি দেখে ফেলেছেন? কি হবে এবার? ফের আর চোখে একবার তাকালো। না, লোকটা পিৎজা খাওয়ায় ব্যস্ত। এইসবে মনোযোগ নেই। 1 পিস পিৎজা মুখে নিয়ে চিবোতেই লাগলো। আহ, কি স্বাদ, অমৃত। ওর ফাস্টফুডের ভেতরে পিৎজা সবচেয়ে বেশি পছন্দ। খাওয়ার পর্ব চুকিয়ে সকলে বিদায় নিয়ে যে যার বাড়িতে চলে গেল। রাত তখন 9টা-10টা হবে। হঠাৎ তখনই দরজা ঠকঠক করে উঠল। পাখি বিরক্ত সূচক শ্বাস ফেলে দরজা খুলতে উদ্যত হলো। তার আগে মুক্তি এসে দ্বার খুলে দিল। পাখি, আপনি এত রাতে? বেশি রাত হয়নি তো, বেশি জোর হলে 9টা। হাতে কি? ভেতরে ঢুকতে দিবি তো? কি ঘুমে ঢুলু ঢুলু মুখটা নিয়ে এগিয়ে গেল। নিখিল শপিং ব্যাগগুলো মুক্তির হাতে দিল। তোর আর পাখির জন্য কিছু কাপড় আর কসমেটিক্স আছে, দেখ পছন্দ হয়েছে কিনা। দুজনে এখনই পরে দেখাবি, যা, আমি অপেক্ষা করছি। মুক্তি লজ্জা পাওয়ার ভঙ্গিমায় কাপড় পরতে চলে গেল। পাখি ঘাটতারামি করে আলসেমি দেয়। এই রাতে শাড়ি পরার জন্য অনুরোধ অন্তত করবেন না নিখিল ভাই। কাল সকাল সকাল দরকার পড়লে শাড়ি পরে আপনাকে সবার আগে দেখিয়ে আসবো। আপাতত নিজের বউকে দেখে চোখের স্বাদ মেটান। পাখি, এখনই দেখাতে হবে। তোদের ব্লাউজ পেটিকোট ঠিকঠাক আছে কিনা তার মাপ দেখতে হবে তো। ঠিক না হলে রাতেই পাল্টে নিয়ে আসবো। কাল মেলা শেষ, সকালে চলে যাবে, তখন লোকেদেরকে পাবো কই। অগত্যা পাখিও গেল। শাড়ির ভাঁজ খুলে আশ্চর্য হলো, একই সর্বনাশ। শাড়িটা সে শাড়ির দোকানে পছন্দ করেছিল। শুধু কি শাড়ি, ঝুমকো, কাজল, লিপস্টিক, আলতা, পায়েল, 12 ডজন চুড়ি, সঙ্গে জুয়েলারি রয়েছে। শাড়ি পরতে সে পারল না। মুক্তি পরিয়ে দিল। সাজগোজ করে দুজন গিয়ে নিখিলের সামনে দাঁড়ালো। বেচারা কয়েকটা ছবি তুলে বিদায় নিল। অথচ পাখির মনে প্রশ্ন রয়ে গেল অসংখ্য। অজানা এক চিন্তা মস্তিষ্কে জট পাকিয়ে, যার উত্তর অজানা। চিন্তা করলো সময় বুঝে একদিন এর রহস্য ভেদ করে নিবে। নিখিল নওয়াফের কাছে সব ছবি সেন্ড করে পাঠিয়ে দিল। সঙ্গে সংক্ষিপ্ত আকারে একটি মেসেজ দিল। কি পিক পাইছো হুমুন্দি? রাতটা একটু ধৈর্য ধরা যায় না? কইছি সকালে দিয়ে আসমু। না, ওনারা এখনই লাগবে। বাল, এখন একটু ঘুমাবো, খবরদার আর ডিস্টার্ব করবি না। তোকে যে আইসা থাপড়ানো লাগে না? কি হুমকি রে বাপ, একটু সবুর করা যায় না? এই ছেলের ভেতরে সেই সহ্য ধৈর্য ক্ষমতা কম হারে হারে টের পাচ্ছে সে। কেনাকাটার সব কিছু করছেই নওয়াফ। কিনে তার হাতে ধরিয়ে পাঠিয়ে দিল। নওয়াফ নিজে দিলে সন্দেহ করতো, তাই অন্য পথ অবলম্বন করা। গভীর রাত, দীর্ঘ পেশিবহুল দেহটা বারান্দার মধ্যে দাঁড়িয়ে নির্ঘুমে রজনী কাটায়। দু চোখে একটু পরিমাণ নিদ্রা নেই। সব নিদ্রা কেউ একজন যেন শুষি নিয়েছে। রজনী জাগ্রত চোখ দুটি ফোনের ওয়ালপেপারের উপর নিবদ্ধ। ফোনের গ্লাসের উপর দিয়ে প্রিয় মুখটা ছুঁতে চায়, কিন্তু একই তাকে ছোঁয়া যায় না, স্পর্শের স্বাদ পায় না। ফোন বন্ধ করে পকেটে ঢুকিয়ে নিল। দীর্ঘ নিঃশ্বাস পেলে ভাবে অজানা কথা। কত সময় পেরিয়ে যায় অথচ ভাবা শেষ হয় না। ঘুম ধরা দেয় না চোখ দুটিতে। ঘুম সর্বনাশা এক কিশোরী কেড়ে নিয়েছে। তার বক্ষের অভ্যন্তরে আগুন জ্বালিয়ে কি সুন্দর নিশ্চিন্তে শান্তির ঘুম ঘুমাচ্ছে বেঈমান একটা। কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। বারবার পাখির মতন উড়াল মেরে কিশোরীর সান্নিধ্যে পেতে মরিয়া হয়ে উঠেছে তার দেহটা। এখনো মনটা পড়ে রয়েছে মৃধা বাড়ির এক কিশোরীর পানে। তিনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। এই বয়সটা বড্ড নারীর সান্নিধ্যই পেতে চায়। সেই বয়সে নিজেকে কন্ট্রোলে রাখা চারটিখানি কথা নয়,
দেহ ও মনের চাহিদা সবই একজন বালিকার জন্য জমিয়ে রেখেছে। তার সেই অবুঝ বালিকা কি বুঝবে তার প্রণয়ের মর্মতা? বিছানা ছেড়ে চট করে উঠে এলেন। ভীষণ ক্ষুধা পেয়েছে, রাতে কিছু তেমন খাওয়া হয়নি। ঝটপট স্যান্ডউইচ বানাতে বসে গেলেন। ফোন এনে গেটে নিখিলকে কল লাগালেন। ঘুম ঘুম চোখে নিখিল ফোন রিসিভ করলো। ভাই মাঝরাতে ফোন করলি কেন? তোর ট্রি হোমে ডাকাত পড়েছে নাকি? না আবার পাখির কাছে এই মাঝরাত্রে যাওয়ার ভূত চেপেছে? মাফ কর ভাই, এখন একটু ঘুমাই, যত কাজ আছে সকালে করে দেব। 10 মিনিটের মধ্যে ট্রি হোমে আয়। ভাই কাল সকালে আসি, জঙ্গল পেরিয়ে আসতে ভয় লাগে। দাঁড়া আমি আসি। আমার সর্বনাশ করতে বলে ফোন রাখলো। নিখিল পুরো বিরক্ত হলো। তার কাঁচা ঘুমটা ভেঙে গেল। মাথার ভিতর থপথপ করে লাফাচ্ছে। দুটো স্যান্ডউইচ নিয়ে নওয়াব বেরিয়ে গেল। বেশি সময় লাগলো না আসতে। একতলা ছাদে দুজন উপস্থিত। নওয়াব স্যান্ডউইচে কামড় বসালো, অপরটি নিখিলকে দিল। এই মাঝরাতে ঘুম ভাঙিয়ে স্যান্ডউইচ খাইয়ে খোঁজ দিয়ে যাচ্ছিস? যা হালা। স্যান্ডউইচের জন্য ডাকিনি তোকে, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে এসেছি। অনেক ভেবেচিন্তে দেখলাম তোকে সাক্ষী রেখে এবার বিয়েটা করেই ফেলবো। মাপ চাই ব্রাদার, আপনার আর আপনার বাপের ভিতরে আমি শত্রু হয়ে ঢুকতে চাই না। এখানে বাপের প্রসঙ্গ আসে কোথা থেকে? হ্যাঁ মানছি উনি এ সম্পর্ক মানবেন না, মানলে আরও 3-4 বছর আগেই মানতেন। তাই বলে ওনার ভয় তুই পালাচ্ছিস? এই তোর বন্ধুত্ব? বন্ধুত্ব ছাড়, তুই তো রক্তেরও আত্মীয়, সব সম্পর্ক ভুলে যাচ্ছিস বেঈমান। সরি, আপনি কে? চিনতে পারছি না। রং নাম্বারে এসে পড়েছেন ভাই, আমি আসি। কানের নিচে এমন থাপ্পড় মারমো 2 ঘন্টা পর্যন্ত ঘুরঘুর করবি। ভাই দেখ, তোর আর তোর বাপের গ্যাঞ্জামের ভিতরে ঢুকতে চাচ্ছি না। তুই জানিস ভালো করেই পাখিকে সে পুত্রবধূ হিসেবে কোনো দিনই মানবে না। মানলে তুই যেদিন ওনাকে বলেছিলি ওই দিনই মানতো। এখন কোনো রকম আকাম করবি, সব দোষ আমার ঘাড়ে এসে উঠবে, বলবে আমি তোকে সায় দিছি। তার চেয়ে ভালো এর মধ্যে আমি নাই। আমি চললাম, যা বোঝাপড়া করার বাপ পোলা মিলে কর, আসি। আমার কথা শেষ হয়নি, বলতে দে আগে। ওকে ছাড়া থাকা জাস্ট আমার পক্ষে পসিবল না। কন্ট্রোল করতে পারছিস না নিজেকে? মাথা নষ্ট হলে কখন তুলে নিয়ে আসবো ঠিক ঠিকানা নেই। তার চেয়ে বরং সিদ্ধান্তে আসা যাক। বিশেষ করে আজকের পর থেকে আমি নিজের মধ্যে নেই রে ভাই। ওর শাড়ি পরা পিকগুলি দেখার পর থেকে মাথা পুরাই নষ্ট হয়ে গেছে, কন্ট্রোল লেস হয়ে পড়েছি। কখন কি করে ফেলি নিজেও জানি না। তাই বলে অতটুকু মেয়েকে এখন বিয়ে করবি? একটা বছর অন্তত যেতে দে, ইন্টারে উঠুক, তারপরে না হয় বিয়ের কথা পরিকল্পনা করিস। ইন্টার? এখনই আমার রুহু বেরিয়ে যাচ্ছে, আর তুই ইন্টার পর্যন্ত অপেক্ষা করতে বলছিস? ওকে লিপস্টিক কাজল দিতে কে বলছিল শুনি? পাগলের মতন চলতো, তাই ভালো লাগতো। কিন্তু এখন আমি যে নষ্ট পুরুষে রূপান্তরিত হচ্ছি। ওর ঠোঁট। নিখিল নওয়াবের অদূর হতে ছুটন্ত কথার বান কেড়ে নিল, মাঝপথে আটকে দিয়ে শুধালো। খবরদার ভুলভাল কিছু বলবি না, আমি কিন্তু এখনো অবিবাহিত। ওষ্ঠ দুটিতে মিষ্টি সুধা পান করতে মন চাচ্ছে। ছি ছি, লম্পট একটা। ভালোভাবে বলছিল, এই জন্য পছন্দ হয় নাই, তোর কাছে লম্পট হয়ে গেলাম। আচ্ছা আমি কি একবারও খাস বাংলায় বলেছি তোর বোনের ঠোঁট দুটি চুষে চুষে শুষে নিব? আস্তাগফিরুল্লাহ ভাই, তোর মুখটা বন্ধ কর। এতটুকু শুনে আস্তাগফিরুল্লাহ বলছিস? আর ও যে আমায় প্রতিটি রজনী ধরে করিয়ে ছাড়ে, তার বেলায় কি? শোন, ওর সঙ্গে কল্প জগতে ঠিক কতবার বাসর করেছি তাও হিসেবের বাহিরে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এমন পাপ মন নিয়ে আমার সামনে আসিস না ভাই, মাপ চাই। আল্লাহর ওয়াস্তে নির্লজ্জ মুখটা বন্ধ কর। আমার মতন ভোলা ভোলা ছেলেকে বিয়ের আগের পালপাক না হেমেশার বানাস না। এমনিতেই বিয়ের চিন্তায় দিনটা শুকিয়ে যাচ্ছি, তুই আর আমায় বাকিটা মারিস না ভাই। রাবিশ, লাথি মেরে নাকের তক্তা ছুটিয়ে ফেলবো, সর সামনে থেকে। কই যাচ্ছিস? তোর শ্বশুর বাড়ি যাবি তুই? না, তোর শখ হয়েছে তুই যা, তবে এই রাত্রে এভাবে যাওয়াটা কি শোভনীয়? পরানো শরীর দুটো যে মানে না, বউ বউ করে। রাত 3টে কি 4টা হবে। মৃধা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে লম্বা পুরুষটি। নিখিল ঘুরঘুর করে 2 হাতে মশা মারে।
ভাই, মানুষ শ্বশুরবাড়ি এনে চা বিস্কুট খাওয়ায়, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মশার কিস খাওয়াচ্ছিস। তাও ঠিক ছিল, কিন্তু এরা তো লিমিট ক্রস করে ফেলছে। ওরা আমার বউয়ের সম্পদ পর্যন্ত ছাড়েনি। চিন্তা করছিস একবার, এরা কি পরিমাণ নির্লজ্জ, বেহায়াতম মশা। সম্পদ নিরাপত্তা দিতে না পারলে বউ নিরাপত্তা দিবি কেমনে? আগে সম্পদ রক্ষা কর। নিখিল ঠোঁট উল্টে বেকুব হয়ে গেল। এই ছেলের মুখ, মাশাআল্লাহ, লাইসেন্স ছাড়া আইন পাস করা, একবার খুললেই সহসা বন্ধ হয় না। আগে জানা উচিত ছিল। মাঝরাত্রে রফিকের ডেকে দুজনেই রং চা খেলো, দুনিয়ার গল্প আড্ডা জুড়ে দিল। তার ভিতরেই সকাল হলো। নিখিলকে তিনি শুধালেন, যা এখন। তুই যাবি না? ওরে এক পলক দেখে চলে আসবো। তুই ফেসেছিস। কিচ্ছু করার নাই ব্রাদার। নিউটনের সূত্র কি? স্বাধীন পরে ওরে জিজ্ঞেস করেন। কেন, তুই পারিস না? না, আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই। কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস? আর্টস। এটা তো অন্তত বলতে পারবি নিউটনের মাথায় কি পড়েছিল? সুপারি 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 পড়েছিল। সেই থেকে পান সুপারি খাওয়া আবিষ্কার হয়েছে। নওয়াব হতবাক, বুদ্ধিশুদ্ধি লোক পেয়ে বসলো। নির্বিশেষ সরল মুখটির দিকে ছেড়েল। এটাই তো, ধান চাষে লাগবেই না, এটাকে দিয়ে কি করবে কি? পাখি মনে মনে শয়তানি হাসি আসলো। একদম ঠিক বলেছে, ব্যাটার সাহস কত বড়, আর্টসের স্টুডেন্টের কাছে সায়েন্সের প্রশ্ন করে। সঠিক বলছি না? গর্ধব বস গিয়ে। স্টুডেন্টের উদ্দেশ্যে বিনয়ী ও নম্রভাবে নওয়াব বলল, সাইলেন্ট, লুক অ্যাট মি এভরিবডি। কম্পোজিশন কম্পিউটার দিয়েছিলাম, সকলে পড়ে এসেছো তো? যারা যারা পুরোটা পারো সকলে দাঁড়াও। 10-11 জন ছাড়া সকলে দাঁড়িয়ে পড়ল। এবার যারা পারো না তারা দাঁড়াও। সোজা 11 জন দাঁড়ালো। ওদের মধ্যে পাখি উপস্থিত ছিল। নওয়াবের মেজাজ গণচুম্বী উঠে এলো। আজ 4-5 দিন যাবৎ একটা কাম অফ সিজন পড়তে দিয়েছে, তাও এরা মুখস্থ করে আসেনি। এমন চলতে থাকলে তারা কোচিং সেন্টার বদনাম হবে। এমনিতেই এটা নাম্বার 1-এ আছে, তা নিয়েও কম কানাঘুষা হয় না। সে দাঁত দিয়ে ছোট পিষে ইচ্ছেকে বলল বেদ নিয়ে আসতে। ইচ্ছে দ্রুত বেদ নিয়ে আসতে ছুটে গেল। আজ তার মন ফুরফুরে। নওয়াব সহজেই পড়ার জন্য কাউকে ধরে না, আর যখন ধরে তার অবস্থা খারাপ করে ছাড়ে। আজ যে অবস্থা খারাপ হবে তা সুনিশ্চিত। এদিকে পাখি সহ ছাত্রছাত্রীরা ভয়ে দোয়া দুরুদ পড়তেছে। পাখির ভীষণ ভয় করছে। কোচিং সেন্টারে 1 সপ্তাহের মতন হবে এসেছে, এখন পর্যন্ত মার খায়নি, এটাই ফার্স্ট। তার চিন্তিত মুখখানা ভয়াবহ বিপদের আশঙ্কায় নীল হয়ে আসে। ইচ্ছে বেদ নিয়ে এলো এতক্ষণে। নওয়াব প্রথম সারিতেই বসে থাকা মেয়েটাকে সবার আগে ধরল। পড়া শিখনি কেন? পড়ার চেয়ে বেড়ানোটা ইম্পর্টেন্ট বেশি। তোমরা জানো এই বছরটা কতটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। 1 বছর একটু কম ঘুমিয়ে কম বেরিয়ে পড়ায় মনোযোগী হওয়াটা জরুরি ছিল, অথচ তোমরা তার কিছুই করছো না। আজ শিক্ষা পেলে আগামীকাল মনে থাকবে। দেখি হাত পাতো। মেয়েটা ভয়ে ভয়ে হাত পাততেই 2 হাতে 4টা বাড়ি বসালো। মেয়েটা তড়িঘড়ি করে হাতে পানি দিয়ে ঘষে। এক এক করে সকলে বেদঘাত করে সবশেষে পাখিকে ধরলো। পড়া পারিস না কেন? পড়া শিখিনি। কেন? ঘুমিয়ে গেছিলাম। নওয়াবের চরম রাগ হলো। সামনে পরীক্ষার উনি পড়ে ঘুমাচ্ছিলেন। একে তো পড়ার দিক দিয়ে এক ফোঁটাও ছাড় দেওয়া যাবে না, সবার একে পড়া। এরপরে প্রেম, প্রীতি, ভালোবাসা শক্ত চিবুকে গলদেশ হতে বেরিয়ে এসে হাত পাত। শক্ত চিবুকে গলদেশ হতে বেরিয়ে আসে। পাখি ভয়ে মুখ উল্টো দিকে ঘুরিয়ে হাত পাতল। অমনি শক্ত হাতের বেদঘাত তার ডান হাতটিকে জ্বালিয়ে রক্তিম দাগ করে দিল। সে চিৎকার করে উঠল, দ্রুত হাত লুকিয়ে নিল। হাত দে। আজ মাফ কইরা দেন নওয়াব ভাই, আগামীকাল থেকে পড়া শিখে আগামীকালেরটা আগামীকাল দেখবো, এখন হাত পাত। তোকে একটা দিলে ওদের সঙ্গে বেইনসাফি করা হবে। হাত দে। পাখি হাত লুকিয়ে রেখেছিল, সেখান থেকে নওয়াব হাত বের করে টেনে বেঞ্চের উপর রাখলো। দেহে সর্বশক্তি দিয়ে হাতের উপর বেদ দিয়ে আঘাত করল। সঙ্গে সঙ্গে পাখি ছটফটিয়ে উঠল, চোখ উছড়ে কেঁদে ফেলল। হাতে উঠে ফু দেয়, গাল বেয়ে পানি পড়ে। হাতের কবজি পর্যন্ত বেতের আঘাতে ফুলে উঠেছে। ফোলা ফোলা হাতটির দিকে তাকিয়ে পাখি নাক টানে। পাখি, আরো 2টো বাকি আছে। পাখি হাত দেয় না, পেছনে লুকিয়ে রাখে। নওয়াব নিষ্ঠুরের মতো সেই হাতে 2টি টেনে বের করে 2টো বাড়ি বসায়। ব্যথার জায়গায় ফের আঘাত পেয়ে
অবাধ্য অশ্রুগুলি বাঁধ ভেঙে বেরিয়ে যায়। অতঃপর হু হু করে কেঁদে দেয়। হাত দুটি বেঞ্চের নিচে নিয়ে ঘষে, মাথাটা বেঞ্চের সঙ্গে লাগানো, ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কান্নার ফলে দেহটাও দুলিয়ে ওঠে। ওই পরিস্থিতি দেখে ক্লাস নেওয়ার মতন শক্তি নেই নওয়াফের। সেই ক্লাস এই পর্যন্ত সমাপ্তি ঘোষণা করে বেরিয়ে যায়। নওয়াফ যেতেই সকল মেয়েরা পাখিকে ঘিরে ধরে। ওর হাত দেখে দুই হাতে লালচে দাগ হয়ে গিয়েছে, সাথে ফুলে উঠেছে। আর 2-3 মেয়ে ওদের হাত দেখালো, ওদের হাতেরও একই অবস্থা, তবে পাখির মতন অত নয়। পাখি বাধা দিয়েছিল বলে বেশি পড়েছে। পাখি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। চোখের পানি মুছতে মুছতে কোচিং সেন্টার পেরিয়ে রাস্তা ধরে এগিয়ে যায়। হাত দুটির দিকে তাকায়, আবার ঠোঁট উল্টে কাঁদে। তার আম্মা মারে, কিন্তু এভাবে দাগ বানিয়ে দেয় না। সে আর এই কোচিং সেন্টারে আসবে না, কিছুতেই না। আব্বাকে বলে দিবে কোচিং করবে না সে। আজ 2 দিন হলো পাখি তালুকদার কোচিং সেন্টারে যায় না। ওর মনটা ভীষণ ভার। তার আম্মা কাজল রেখা হাজার বকাঝকা করলেও সে কানে তোলেনি। আজ তো ঝাড়ু নিয়ে এসে সোজা মুখের সম্মুখে তর্জনী আঙুল তুলে শাসিয়ে গিয়েছে। লেখাপড়া না করলে যেন যেদিকে দুচোখ যায় সেদিকেই চলে যায়। ঘরে বসে বসে থাকা যাবে না, পড়ালেখা না করলে নাকি কোনো ভবিষ্যৎ নেই। এইটা আবার কেমন কথা? ভবিষ্যতের জন্য পড়ালেখা করতে হয় নাকি? এসব আজাইরা বক বক পাখি কানে তোলেনি। যায়নি সে, কেন বা যাবে? শিক্ষকরা হলো গুরুজনের মতন। পড়া না পারলে সুন্দর করে ছাত্রীদের বুঝিয়ে সুজিয়ে বলবে। তারা কেন ডাকাতের মতন মারধর করবে? এটা কেমন স্বৈরাচারের মতন আচরণ হয়ে গেল না? তার এক কথা, আমি কোচিংয়ে যাচ্ছি না, তার জন্য মার খেতে হলেও সে 1000 বার রাজি, তবুও যাবে না। কারণ জানতে চাইলে উদাহরণস্বরূপ অনেকগুলো কারণ বেরিয়ে আসে। প্রধানত কারণ নওয়াব ভাইকে ওর মোটেও পছন্দ নয়। গিটগিজে স্বভাব ওনার, ক্ষণে ক্ষণে চেহারা রূপ বদলায়। এই ভালো এই মন্দ, তার উপর ওনার ব্যবহার মাশাআল্লাহ। সে হচ্ছে আর্টসের স্টুডেন্ট, সেই কিনা তাকে করে সায়েন্সের প্রশ্ন। একে মাস্টার কে বানিয়েছে ভাই? অটোপাস মাস্টার একটা। তার উপর ওনার বেতের মারের জবাব হয় না অতুলনীয়। যে একবার খেয়েছে তার পুরো জীবনভর মনে থাকবে। জন্মের সময় বেশি শক্তি খরচা করে পৃথিবীতে এসেছিল বোঝাই গেল। কাজল রেখা চরম রেগে আছেন। মেয়েকে তিনি সরাসরি কিছু বলছেন না, তবুও ছেড়েও দিচ্ছেন না। আজকে নিয়ে 3 দিন হবে কোচিংয়ে যায় না। উনি রাতে খুব মারলেন, তবুও মেয়েটার কিছুতেই যেতে রাজি হচ্ছে না। জোর জুলুম করেও নিতে পারলেন না। শেষে হাত ছাড়লেন। একঘেয়েমি স্বভাব, যেটা করবে তো করেই ছাড়বে। নিজের ভালো নিজে না বুঝলেও করার কিছু নেই। সন্ধ্যা 6টা নাগাদ হবে। নাও 2 দিন পর এলো ইংরেজি ক্লাস নিতে। পুরো ক্লাসে নজর বুলিয়ে প্রিয় মুখটা পাওয়া গেল না। গত 2 দিন সে ক্লাসে পা রাখেনি। পাখির শরীরে আঘাত করার পর মেয়েটা যখন কাঁদছিল, হৃদয়টা ভেঙে মুচড়ে উঠেছিল। কি করে পারলো অমন কোমল হাতে আঘাত করতে? মনে মনে ভীষণ প্রায়শ্চিত্ত বোধে 2 দিন ক্লাসেই আসেনি। কত অনুরোধ করলো মেয়েটা, তবুও সে আঘাত করেই ছাড়লো। এই 2 দিনে এক ফোঁটাও নিদ্রাও হয়নি। আজ তাই তাড়াতাড়ি ক্লাস নিতে চলে এলো। অথচ এসে এত মুখগুলোর ভিতরে পরিচিত মুখটা অনুপস্থিত ইচ্ছেকে শুধালো। পাখি কই? আসেনি। আসেনি? কিন্তু কেন? ও আর কোচিং করবে না নাও ভাই। ওর আম্মা ওকে অনেক মারছিল, তবুও সে বলেছে আসবে না, পড়বে না কোচিং সেন্টারে। নওয়াব চোখ দুটো ঘুরিয়ে নিল। ডান দিকে খোলা জানালা, সেদিকে তাকিয়ে লম্বা শ্বাস টেনে কোনো রকমে ক্লাসটা সমাপ্তি করলো। ক্লাস শেষে বেরিয়ে গেলেন। রাত তখন 10টা নাগাদ হবে। বাইরে ঝুম বৃষ্টি, আকাশ কাঁপিয়ে ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাত পড়ে। বৃষ্টি ভেজা রাতে আচমকা দরজা ঠকঠক করে কেঁপে উঠল। স্বাধীন পড়ছিল। তার থেকে কিছুটা দূরে অপর টেবিলে পাখি বই পড়ছিল বলে ভুল হবে। পড়ার চেয়ে অপকর্ম করছিল বেশি। বইতে আঁকাবুকি করা তার একটা বদ অভ্যাসের ভেতরে পড়ে। এমন কোনো বই নেই যেখানে ছবি ফুল এঁকে 12টা বাজায়নি। স্বাধীন কলম মুখে নিয়ে দরজা খুলল। নওয়াবকে দেখে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এত রাত? শীষ, সাইলেন্ট, শব্দ করিস না। বাসায় সবাইকে ঘুমাচ্ছে? তবে পাখি জেগে আছে। ফোনে 30 GB MB আছে, খরচ করার মানুষ নেই। যা পিছনের রুমে গিয়ে MB খরচ কর। দুলা ভাই, শুধু মোবাইল ঘুষ দিলে হইবে না, আরো কিছু লাগবে?
আর কি চাই? আমার মোবাইলটা নষ্ট হয়ে ঘরে পড়ে আছে, আপনার দোকানে নিয়ে একটু ঠিক কইরা দিবেন, তাহলেই হবে। মোবাইল ঠিক করার দরকার কি? কাল সকালে দোকানে গিয়ে নতুন দেখে মোবাইল একটা নিয়ে আসিস, শুধু আমার নাম বলবি। আচ্ছা। সাথীর পেছনের রুমে গিয়ে আইফোন নিয়ে পাবজি খেলে। এইদিকে দরজা আটকে নওয়াব পাখির পাশে বসে চেয়ার টেনে বসল। পাখি বইয়ের উপরই চুল ছড়িয়ে সবেই ঘুমিয়ে পড়েছিল। নওয়াবের বড্ড মায়া লাগলো, এমন কোমল মেয়েটাকে আঘাত করে সে ভালো ছিল না। দুটো রাত নিদ্রাহীন কেটেছে। তৎপর গাম্ভীর্যে ভরা কণ্ঠে আচমকাই শোনা গেল, কোচিংয়ে আসিসনি কেন? পাখি দ্রুত হকচকিয়ে উঠল, ধরফরানো বুকটায় অবিলম্বে থুতু ছেটায়। কে? আমি। পুরুষালী গম্ভীর কথনে সে প্রাণ ফিরে পায়। অসচেতন মস্তিষ্কে চেতনার বিভোরতা চলে। লোকটা আসলো কখন? সামান্যতম তার মেজাজ চনমনে হয়ে উঠল। আক্কেল জ্ঞান সব খেয়ে দিয়ে বসেছে। এভাবে চোরের মতন আসার কি দরকার? মুখে কিছু বলল না, ফ্যালফ্যাল করে কতক্ষণ তাকিয়ে কৌতূহল জাগ্রত মনে শুষ্ক বদন হতে বলে, আপনি এখানে? আসতে নিষেধ নাকি? না, তবে হঠাৎ। তুই বাধ্য করেছিস। আমি আর কোচিংয়ে যাব না। তার কারণ? যাব না মানে যাব না, তার আবার কারণ টারণ হয় নাকি? হয়। আপনি এত রাতে এখানে কেন এসেছেন? প্রেম করতে এসেছি। আমার শ্বশুর বাড়ির হাওয়া নাকি অনেক মিষ্টি, তাই পরখ করতে চলে এলাম। তোর কোনো সমস্যা? আপনার প্রেমিকার নাম কি? তা দিয়া তোর দরকার কি? ফাটাস লোক একটা। বিড়বিড় করছিস কেন? যা বলার সামনাসামনি বল। পাখি মুখ ফার করে উঠে যাচ্ছিল। নওয়াব পাখির চেয়ারে পা দিয়ে আটকে দিল, হাত দিয়ে টেনে ওকে মুখোমুখি ঘুরিয়ে বসালো। পুরুষালী পায়ের স্পর্শ ওর পায়ে লাগতে শরীর অদ্ভুত দোলাচলে শিরশির করে উঠল। পাখি থুতনি গলার সঙ্গে ঠেকিয়ে নত মুখে বসে থাকে। আমার দিকে তাকা। আপনার কি নতুন করে রূপ চালাইছে? কাল কোচিংয়ে চলে আসবি। যাব না আমি। তর্ক করিস না। আপনি অধিকার খাটাবেন না। চা খাওয়াবি এক কাপ? ঘরে চিনি নাই। চিনি ছাড়া চলবে? চা পাতাও নাই। সমস্যা নাই। পাখির মেজাজ খারাপ হলো, বড্ড রাগ দেখাতে ইচ্ছে করলো। লোকটা কেন বুঝে না পাখি তাকে চা বানিয়ে খাওয়াতে ইচ্ছুক না? এত বুঝে এসব বুঝে না কেন? উনি তো অবুঝ নন। লোকটা ঠেস মেরে তাচ্ছিল্য করে বলে উঠে তৎক্ষণাৎ, এখন আবার বলিস না পানি নাই। পাখির ভীষণ লজ্জা লাগলো। উঠে গিয়ে চা বানিয়ে মিনিট কয়েক পরই এসে লোকটাকে চা দিল। নিন, খেয়ে জলদি বিদায় হন। ছি, এভাবে মেহমানকে তাড়িয়ে দিচ্ছিস? আশ্চর্য, আপনি মেহমান হলেন কবে থেকে? রোজই তো আসেন। রোজ আসলে মেহমান হওয়া যায় না। না। তাহলে আমি কে? আপনি ভালো জানেন। লোকটা কথা বলল না, চাতে চুমুক দিলেন, তন্মধ্যে চোখ মুখ খিচিয়ে শুধালেন, এটা কোনো চা হলো? কি বানাইছস নিজে আগে খেয়ে দেখেছিস? পাখি সন্দিহান নজরে তাকায়। লোকটার পেটে পেটে যে শয়তানি তা স্পষ্ট। সত্যি না মিথ্যে যাচাই করা উচিত। সে তো ভালোই চা বানিয়েছিল। লোকটা তাহলে বলি কি, তার অজান্তে কোনো গন্ডগোল হয়েছে নাকি? ইদানিং যা দিয়া ভুলও মনে হয়েছে, তাতে গন্ডগোল হলেও হতে পারে। নওয়াফের সামনে থেকে চায়ের কাপ টেনে চুমুক বসালো। না, চায়ের স্বাদ তো সব ঠিকঠাকই আছে। তাহলে লোকটা অমন কথা শোনালো কেন? তারপর তো রাখলো চওড়া মেজাজে শোধালো, আপনি মিথ্যা বলছেন কেন? চাটা তো সুন্দরই হয়েছে। লেবু পাতা, চা পাতা, চিনি সবই ঠিক ছিল। নওয়াফের পাখির থেকে চায়ের কাপ কিনে নিল, ফের চুমুক বসিয়ে দিয়ে বলল, পাখি তাহলে তখন বললি কেন চা পাতা নাই, চিনি নাই? ভীষণ হাসপাস লাগলো। লজ্জায় চোখ তুলতে পর্যন্ত পারছিল না। থুতনি গলাদেশের সঙ্গে মিইয়ে রাখে গাম্ভীর্যে ভরা কঞ্চে ফের বলেন, আমাকে পছন্দ করিস না কেন? আমি কি দেখতে খারাপ? ওর বজ্জ বলতে ইচ্ছে করল, আপনি দেখতে খারাপ নন। আপনার বজ্জাইত্যা অভ্যাসের জন্য আপনাকে আমার পছন্দ নয়। নওয়াব চা শেষ করে চট করে উঠে দাঁড়ালো। পকেট থেকে ডেইরি মিল্ক চকলেট বের করে পাখির বইয়ের উপর রাখলো। চাটা চমৎকার ছিল, জীবনে ফার্স্ট এমন চায়ের স্বাদ পেলাম। যাই হোক, কাল তাড়াতাড়ি কোচিংয়ে চলে আসবি, আমার যেন ফের আসতে হয় না। কথাটা বলতে বলতেই লোকটা ছাতা হাতে নিয়ে ঝুম বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেলেন।
পাখি দরজা আটকাতে ওনার পেছন পেছন গেল। ও চেঁচিয়ে বলল, আর কোনো দিনও আপনার কোচিং সেন্টারে যাব না নওয়াব ভাই। আর হ্যাঁ, আপনি আমাদের বাড়িতে এত ঘন ঘন আসবেন না। আপনাকে আমার মোটেও পছন্দ নয়। তাছাড়া লোকে মন্দ কইবে, আমাদের বদনাম হইবে। লোকটা প্রত্যুত্তরে কিরকম প্রতিক্রিয়া দেয় সেটাও দেখার সুযোগ দিল না। তার আগেই সে দরজা ঠেস করে আটকে দিল। ও জানে লোকটা থারলো ও সোজালো দৃষ্টি বন্ধ দরজার পানি আটকে, তাতে ওর কি? এতক্ষণ ওর খেয়াল হলো নওয়াব ভাই আসার পর থেকে স্বাধীন তার চোখে একবারও পড়েনি। সে পেছনের ঘরে গেল, দেখলো ওর হাতে দামি আইফোন। পাখি টান মেরে মোবাইলটা আত্মসাৎ করতে চাইল, তার আগে স্বাধীন মোবাইল সরিয়ে ফেলল। তুই এখানে কেন? নওয়াব ভাই চলে গেছে। থাপড়াইয়া তোর দাঁত ফেলে দিব। তুই ওনার মোবাইল রাখছস কেন? আর রাখছি, তাতে তোর কি? আমার কিনা দিব আমার কাছে বলে। যা দে। ভালোই ভালোই ওনার মোবাইল দিয়া রায়। উনি এখনো উঠানের মধ্যে দাঁড়িয়ে আছে। স্বাধীন শোয়া থেকে দ্রুত উঠে দোল লাগায়। দ্বারের খিল খুলে দেখে নওয়াব সত্যি সত্যি উঠোনের মধ্যিখানে দাঁড়িয়ে আছে। ও মোবাইল দিয়ে চলে আসে। পরদিন বিকেলে ইচ্ছে আসলো মৃধা বাড়িতে। পাখি তখন ঘুমোচ্ছিল। পুরো দুপুর বসে বর্ষণধারা বইছে। অম্বরে অব্রভীতি দিয়ে ছুটোছুটি, তার ভিতরে বজ্রপাতের কঠিন হুমকি। গোসল করেনি, দুপুরে ভাত খেয়ে ঘুমিয়েছে। ওর কাছে বৃষ্টি মানে ঘুমানোর জন্য সুন্দর একটি পরিবেশ। ইচ্ছে পাখির রুমে খোলা জানলা দিয়ে ওকে গুঁতো দিল। মেয়েটা নড়াচড়া করে ফের ঘুমিয়ে পড়ল। ইচ্ছের হয়েছে যত চালা। ওইদিকে নওয়াব ভাইয়ের করা হুকুম, সে যেন পাখিকে ছাড়া আজ কোচিংয়ে না আসে। দরকার পড়লে ধরে বেঁধে নিয়ে আসতে হবে। আর এইদিকে দেখো মহারানী বৃষ্টি পেয়ে শান্তিতে আহা আহা কি সুন্দর ঘুমাচ্ছে। সে যে এইবার মেট্রিক দিবে সব যেন বেমানান খেয়েই ধেই ভুলে বসেছে। ইচ্ছে পুনরায় ডাকলো। হুড়হুড়িয়ে পাখি উঠে বসলো। গায়ে লং স্কার্ট আর ঢোলা ঢালা লেডিস টি শার্ট, মুখটা আলু থালু, কাঁথা পেঁচিয়ে উঠে শুথালো।